নিউজ গ্যালারিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কাজী তাপস। প্রিয় দর্শক, আপনারা জানেন এটিএন নিউজের প্রতি রাতের এই আয়োজনে আমরা মূলত খেলাধুলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে থাকি। আজও তার ব্যতিক্রম হচ্ছে না। আজ এই খেলাধুলার বিভিন্ন খবর নিয়ে আমাদের সঙ্গে কথা বলতে স্টুডিওতে এসেছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন। মামুন, স্বাগত আপনাকে নিউজ গ্যালারিতে। ধন্যবাদ। মামুন, আজ তো আমাদের খেলাধুলার, বিশেষ করে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বড় দিন হলো, মাইলফলকের একটা দিন হলো। তামিম 334 রান করে ঘরোয়া ক্রিকেটে, ফার্স্ট ক্লাস ক্রিকেটে সর্বোচ্চ রানের রেকর্ড গড়লেন। এবং অনেকে বলছেন যে এটা পাকিস্তানের টেস্ট ম্যাচ খেলতে যাওয়ার আগে প্রস্তুতি। সেটা তো ভালোই হচ্ছে মনে হলো কি না, একভাবে দেখলে তো ডেফিনেটলি যে কোনো লেভেলে মানে 300 রান করা, যে কোনো পর্যায়ে, এটা ধরেন একদম পাড়ার ক্রিকেটেও যদি আপনি 300 রান করতে চাইলে আপনি পারবেন না। সেখানে আপনার সেই লেভেলের মনোসংযোগ লাগবে, আপনার ফিজিক্যাল স্ট্রেংথ লাগবে, আপনার হাঙ্গারটা লাগবে। সো যেটা আসলে মানে একজন প্লেয়ারকে আসলে তার মানে তাকে আসলে একটা ডিফারেন্ট প্লেয়ারে পরিণত করতে পারে এরকম একটা ইনিংস, স্পেশালি 300 যে সেঞ্চুরি হয়, 200 এখন মোটামুটি হয়, কিন্তু ট্রিপল সেঞ্চুরি স্টিল এটা একটা অনেক বড় ব্যাপার। তো আমাদের মানে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে একটা ছিল যেটা, হ্যাঁ, রকিবুলের, যেটা রকিবুল করেছিলেন 2007 বোধ হয়, 7 বরিশাল সিলেট ম্যাচে। এতে এক যুগ পর তামিম সেটা অতিক্রম করলেন। হয়তো তামিম ইকবালরা যেহেতু রেগুলার, মুশফিক তামিমরা রেগুলার আমাদের ডোমেস্টিক খেলে না, খেললেও তো আরও আগেই হতো। বাট এটা হচ্ছে একটা মানে এর একটা মানে সিগনিফিকেন্ট দিক। দ্বিতীয় একটা সিগনিফিকেন্ট দিক হচ্ছে তামিমের ব্যক্তিগত পারফরমেন্স। এটা হচ্ছে উনি ইনজুরি, ওয়ার্ল্ড কাপের পর থেকে ফর্ম নাই, রেস্ট নিলেন, তারপর ফিরে এসেও কিন্তু ঠিক নিজেকে আর ফিরে পাচ্ছিলেন না। তো সেই অবস্থায় যখন মানে তারপর সামনে উনি টেস্টে খেলতে যাবেন, সেই টেস্টে বাংলাদেশ খুবই ভালনারেবল অবস্থায়, টিম করা নেই, কারণ দেখা যাচ্ছে আপনার মুশফিক নেই, আরও ইনজুরি সমস্যা। তো সেখানে তামিমের ফর্মহীনতা, কারণ একটা জিনিস আপনি দেখবেন যে বাংলাদেশ দল কিন্তু যখন টেস্টে তামিম থাকেন, সেইটা কিন্তু সেই টেস্ট দলটা কিন্তু একটু অন্যরকম, মানে অনেক দৃঢ়। কারণ হচ্ছে তামিম একটা সলিড স্টার্ট সাধারণত দিয়ে থাকেন, অপোনেন্টরাও জানে যে তামিম লম্বা ইনিংস খেলতে পারেন। এবং এখন যেটা হচ্ছে, আগে তামিম ইকবাল ওয়ানডে এবং টি-20তেও তামিম ভয়ঙ্কর ব্যাটসম্যান ছিলেন, কিন্তু এখন নিজেকে পরিবর্তন, সময়ের সঙ্গে সঙ্গে নিজের স্টাইলটা তিনি পরিবর্তন করেছেন। পরিবর্তন করার ফলে টেস্ট এবং টি-20তে কিন্তু তামিমের উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশ্ন ওঠা উচিত নয়, কিন্তু তবু উঠেছে, কারণ আগের মতো ওই ফায়ারি যে সেই তামিমকে দেখা যাচ্ছে না, সেটা হচ্ছে সেই তামিম আসলে দলের প্রয়োজনে নিজেকে এরকম করেছেন, এরকম কথা আমরা শুনতে পাই। ওইটা অন্য আলোচনা, কিন্তু টেস্টে কিন্তু তামিম স্টিল ওই কোনো সব রকম আলোচনার বাইরে। কিন্তু টেস্টে বাংলাদেশের মানে দলটা ইনিংসটা দাঁড়াবে কি দাঁড়াবে না, কেমন হবে, এটা আসলে তামিমের উপর নির্ভর করে অনেকখানি। তো সেই জায়গায় তামিমকে এইরকম একটা সময়ে তামিমের নিজের জন্য, যে বাংলাদেশের জন্য যেমন হলো, তামিম যেহেতু একটু নিজের মধ্যে একটু কী বলা যায়, দ্বিধাগ্রস্ত ছিলেন, ফর্মে ছিলেন না, সেই অবস্থা থেকে এই 300টা তাকে একটা পারফেক্টলি টাইমড, আসলে আমি বলবো যে এটা কিন্তু তাকে আসলে ওই বিশ্বাসটুকু ফিরে পেতে খুবই সাহায্য করবে। তো এই সেইরকম জায়গা থেকে আমি মনে করি যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য, এই মানে ধরেন একটা বিসিএল এর একটা ম্যাচ আসলে টেস্টের প্রস্তুতির জন্য কী কাজে লাগবে, এরকম একটা কথা আমরা শুনছিলাম। আসলেও তো তেমন কোনো কাজে লাগবে না, এটা উল্টাও হতে পারে। কিন্তু স্বাভাবিক যে প্রক্রিয়া, তাতে আমরা বলতে পারি যে তামিমের এই 300 মানে কাজে লাগার কথা ওভারঅল, শুধু মানে তার ক্ষেত্রে এবং বাংলাদেশের বাকিদের ক্ষেত্রে। আর যদি কাজে নাও লাগে, তবু আসলে যে কোনো লেভেলে মানে 300 রান করা এটা অভিবাদনযোগ্য। এবং তামিম এরকম একটা সময় এরকম একটা ইনিংস খেলেছেন, এবং বাংলাদেশ হচ্ছে 307 পেরিয়ে, রকিবুলের ইনিংসটা পেরিয়ে 313 ছিল 2007 313, ওটা পেরিয়ে 334 করেছেন, বাংলাদেশের হিস্ট্রির সর্বোচ্চ ফার্স্ট ক্লাস রান। ডেফিনেটলি এটা প্রেজ অর্থে, কাজেই তামিমকে আসলে আজকের দিনে তামিমকে প্রশংসা করতেই হবে। তামিমের কথা বলছিলাম, তামিমের আগে 300 রানের, এটা আমরা যেমন বলছিলাম, রকিবুল হাসান 2006-07 313 রান করেছিলেন বরিশাল সিলেট ম্যাচে। আমরা সেটাও দেখতে পাচ্ছি যে রকিবুল, এটা নাসির রকিবুলের এটা 313 রান বরিশাল সিলেট ম্যাচে তিনি রান করেছিলেন। এবং তৃতীয় অবস্থানে আছেন নাসির হোসেন, তিনি 2017, 295 রান, মোহাম্মদ নাসির হোসেনের সেই রানটা ছিল। এই কার্ড দেখতে দেখতে একটা জিনিস একটু মনে হয় না, আজকে রকিবুল মাঠে ছিলেন, তিনি মাঠে থেকেই তামিমকে উইশ করেছেন, কিন্তু এবং নাসিরও খেলছেন, এখনো খেলার মধ্যেই আছেন। কিন্তু একটা আফসোস কি হয় না যে এরা কি সাবেক হয়ে গেল এই দুইজন? হ্যাঁ, একভাবে তো চিন্তা করলে সাবেক হয়ে গেছে আসলে, মানে হয়তো নানান ইকুয়েশনে দলে ফিরতে পারে, কিন্তু একটা সময় যে প্রত্যাশা ছিল যে তারা পরবর্তী সময় বাংলাদেশের
টেস্ট ব্যাটিংয়ে রকিবুল একটা লিডিং নাম হবে পরের এক দশক। নাসিরের ক্ষেত্রে ভাবা হচ্ছিল যে বাংলাদেশের সব ধরনের ক্রিকেট আসলে সাকিবের মতো একটা পারফর্মার অলরাউন্ডার পেতে যাচ্ছে, এটাই ছিল আসলে। এবং আপনি যদি শুরুটা দেখেন নাসিরের ক্ষেত্রে ডেফিনেটলি নাসিরের শুরুটা ছিল কিন্তু একদম মনে করেন যে সেরকম পারফর্মার হয়ে ওঠার সব রকম সম্ভাবনা ছিল। রকিবুলের ক্ষেত্রে সেই পটেনশিয়ালটুকু ছিল, ইন্টারন্যাশনাল লেভেলে হয়তো সব ক্ষেত্রে সেই সম্ভাবনা দেখাতে পারেনি, কিন্তু নাসির ইন্টারন্যাশনাল লেভেলেও দেখিয়েছেন, দেখে উনি পথ হারিয়েছেন। রকিবুলের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে রকিবুল তো খুব বেশি এক্সট্রোভার্ট না, রকিবুল ইন্ট্রোভার্ট। সেই ইন্ট্রোভার্ট থেকে রকিবুল আসলে তার চিন্তা এবং পরিকল্পনা ক্রিকেট খেলায় যেটা অনেক গুরুত্বপূর্ণ, বা যে কোনো খেলায় যে হাউ মানে ইউ আর টেকিং দ্য থিংস, প্রেশার কীভাবে নিচ্ছেন, সিচুয়েশন কীভাবে হ্যান্ডেল করছেন। যেন রকিবুল হঠাৎ করে একবার অপশন নিয়ে ফেললো, হুট করে কথা নেই, তাই মানে একটা টিম বাসে মানে অপশন ঘোষণা করে দিল, দলের কেউ কিছু জানতো না। তো এরকমের অনেক নাটকীয় ঘটনা ঘটেছেন। এইটা আসলে তার মানসিক যে অপরিপক্কতা বা অপরিণত বোধ, তার মধ্যে যে তার যে গার্জিয়ানশিপের অভাব, এটা আসলে প্রমাণ করে। তারপর রকিবুলকে নিয়ে আসলে আমাদের রং হ্যান্ডেলিং হয়েছে। রকিবুলকে টি-20-তে নেওয়া হয়েছে 7-8 নম্বরে ব্যাট করে, যেখানে সে নাকি সে ইনিংস রিবিল্ড করবে। সো এরকম খুবই অদ্ভুত কিছু আসলে ক্রিকেটীয় পরিকল্পনাও, আমাদের পরিকল্পনায় তাকে যেভাবে ব্যবহার করা হয়েছিল সেটাও ভুল ছিল। এবং হচ্ছে রকিবুলের নিজের দিক থেকেও আসলে আমি বরং দেখতে চাই রকিবুলদের হারিয়ে যাওয়ার ক্ষেত্রে আমাদের ক্রিকেটাররা যে জায়গা থেকে এসে যেভাবে আসে, শুধুমাত্র মেধা দিয়ে যখন তারা সর্বোচ্চ পর্যায়ে আসে তখন অন্য অনেক কিছুর ঘাটতি থাকে, বিকজ তারা তো সেই লেভেলে এডুকেশন নিয়ে, সেই লেভেলে ক্রিকেটিং এডুকেশন নিয়ে তারা আসে না। ফলে তাদের ইন্টারন্যাশনাল ক্রিকেটের সঙ্গে ওই চ্যালেঞ্জটা মোকাবেলা করার জন্য যে শুধু ব্যাট বল দিয়ে হয় না, ওই লেভেলের লড়াই কিন্তু আপনার হচ্ছে মেন্টাল, ফিজিক্যাল, থিঙ্কিং, প্ল্যানিং, ফলে এই জায়গাগুলো কিন্তু তাদের নাই। কিন্তু তারা লোয়ার লেভেল তারা জয় করে আসছে কিন্তু শুধু স্কিল দিয়ে, কিন্তু ওইখানে কিন্তু ওই স্কিল দিয়ে হচ্ছে না। ফলে ওই স্কিলকে শানিত করার জন্য যে জিনিসগুলো প্রোভাইড করা দরকার ফ্রম আওয়ার ম্যানেজমেন্ট, ফ্রম আওয়ার ক্রিকেট সারাউন্ডিংস, সেটা আসলে আমরা দিতে পারি না। রাদার আমরা আসলে উল্টা করি। এবং আমাদের হচ্ছে কি খুব দুঃখজনক, মানে এই যে অ্যাভারেজ জায়গা থেকে প্লেয়ার এসে এত বড় হয়ে যায়, তো সেটাকে আসলে আমরা ঠিক মানে এক ধরনের কী বলা যায়, আমাদের সমাজেই তো আসলে মেধাকে শ্রদ্ধা করার কোনো ব্যাপারটা নাই। ওইটা মনে করেন যে আসলে আচ্ছা ওইখান থেকে এত দূরে আসছে এই যথেষ্ট, এরকম একটা ভাব কিন্তু আমরা করি। এবং তারাও মনে করে আচ্ছা ঠিক আছে ভাই আমি একটু এসেছি, দ্যাটস এনাফ। ফলে নেক্সট লেভেলে যাওয়ার হাঙ্গারটাও কিন্তু তাদের থাকে না। কারণ শুধু এইটা আছে, আপনি নাসির বলেন, সৌম্য বলেন, এদের প্রত্যেকের প্রথমে 1-1.5 বছরের পারফরমেন্সে কিন্তু আপনার মনে হয়নি যারা লিড করবে। এদের অনেকের 1-2 বছরের পারফরমেন্স কিন্তু সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক এদের প্রথম বছরের পারফরমেন্স হচ্ছে বেটার, তার মানে হয় নাই। আমার কাছে মনে হয় যে এগুলো নিয়ে গবেষণা করা উচিত, কেন এদেরকে আমরা হারিয়েছি। একটা সহজ হিসাব বলা যেতে পারে যে তারা ইনডিসিপ্লিন, তারা পারফর্ম করতে পারেন, এটা তো সহজ হিসাব। তো এটা যদি হয় তাহলে তো বাংলাদেশে কোনো ক্রিকেটার তৈরি হবে না, তাহলে তো আর ক্রিকেট বোর্ড, ক্রিকেট অ্যাডমিনিস্ট্রেশন, ক্রিকেট কোনো দরকার নেই। ফলে আমার কাছে মনে হয় এই জিনিসগুলো খুবই রিসার্চ হওয়া উচিত। এবং নাসিরের ক্ষেত্রে মনে করেন যে নাসিরের নিজের অনেক দায় আছে, আসলে এটা সত্যি কথা, নাসিরের ক্ষেত্রে অনেক দায় আছে। কিন্তু নাসিরের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে উল্টা, মানে নাসিরকে যদি আমরা আরেকটু আগে নাসিরের শাসন করতে শুরু করতাম তাহলে না নাসিরের জন্য ভালো হতো। নাসিরকে যখন আমরা শাসন করা শুরু করলাম তখন আসলে জিনিসটা অনেক দূর চলে গেছে। নাসির যে মাঠের বাইরে উনি যথেষ্ট সিরিয়াস না, তার কিছু অফ ফিল্ড অ্যাক্টিভিটি সেটা তার ক্রিকেটে আক্রান্ত করতে শুরু করেছিল। কিন্তু ঘটনা হচ্ছে এইটা সাধারণ মানুষ, মিডিয়া, আমরা তো ধরেন বুঝেছি অনেক পরে, কিন্তু দলের ভিতরে যারা তারা কিন্তু বুঝেছেন এর 2 বছর আগে থেকে যে এই ঘটনা। এবং তখন থেকে যদি জিনিসটা হতো তাহলে অল্পের উপর দিয়ে যেত। কিন্তু যখন আসলে জিনিসটা অ্যাড্রেস করা হলো, এবং আরেকটা প্রবলেম কি অনেক রকম ডায়নামিক্স এখানে কাজ করে, বাংলাদেশের মতো দেশে অনেকগুলো সোশ্যাল ইনগ্রিডিয়েন্টস এখন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। যে নাসির ধরেন এক ধরনের পপুলার হয়ে উঠলো পারফরমেন্সের কারণে, এবং অফ ফিল্ড অ্যাক্টিভিটিস কিন্তু আপনি বেপরোয়া ভাব থাকলে মানুষ আরও পপুলার হয়। আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি যে সোশ্যাল ডায়নামিক্স, তার নাসির খুব পপুলার হয়ে গেল। ফলে তার বিরুদ্ধে যখন ব্যবস্থা নেওয়ার বিষয় হলো তখন এক ধরনের প্রতিবাদ তৈরি হলো কিন্তু সমাজের নানা স্তর থেকে। এই প্রতিবাদের ফলে কিন্তু তার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু ক্রিকেট প্রশাসন ক্ষেত্র বিষয়ে পিছিয়ে আসলো। আলটিমেটলি জানেন এতে কিন্তু নাসিরের লাভ হয় নাই। এবং এই যে জায়গাগুলো, এটা নাসিরকে একটা সেন্স অফ দিল যে আচ্ছা তাই তো আমি যা করছি ঠিকই করছি, নাসিরের কারেকশনের চিন্তাটা করলো না। ফলে আমরা সবাই মিলে কিন্তু যেটা বৃত্ত তৈরি করছি, এই বৃত্তে কিন্তু আমরা আমাদের ক্রিকেটকে আসলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত করছি। আমার কাছে মনে হয় যে এভরিবডিজ রেসপন্সিবিলিটি, খালি বোর্ডকে বললে হবে না। বোর্ড আসলে দুনিয়ার বাইরে থেকে আসে না। বোর্ড হচ্ছে একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠান বাংলাদেশের মানুষ দ্বারা চালিত, বাংলাদেশের মানুষের ইমোশনসে দেখে, এবং সে রাজনৈতিকভাবে নিযুক্ত। ফলে মানুষ কি চায়, সমাজ কি চায়, মিডিয়া কি চায়, এই জায়গায় আমি মনে করি এই জায়গায় মিডিয়ার অনেক রোল আছে। কিন্তু এখন আবার সোশ্যাল মিডিয়ার কারণে মিডিয়া রোল প্লে করতে পারে না। আগে কিন্তু মিডিয়া এক ধরনের রোল প্লে করতো, মাঝখানে কি থাকতো, মিডিয়া এক ধরনের কি বলা যায় পর্দার মতো কাজ করতো, হ্যাঁ একটা ব্যারিকেডের মতো কাজ করতো। এখন পারে না, কারণ সোশ্যাল মিডিয়ার কারণে মিডিয়া জেনে যায় মানুষ কি চায়। ফলে মানুষ যেটা চাচ্ছে, যেমন ধরুন নাসিরের ক্ষেত্রে আমার কাছে আমি মনে হয় যেগুলো ক্লাসিক এক্সাম্পল, মিডিয়াও জানতো কিন্তু যে নাসির এই জিনিস নাসিরকে ক্ষতিগ্রস্ত করছে এবং এটা টিমকেও ক্ষতিগ্রস্ত করতে শুরু করছে। তখন কিন্তু মিডিয়া আবার দেখছে যে নাসির যেহেতু খুব পপুলার, পাপনের বিরুদ্ধে
হ্যাঁ নাসির পাপনের যে পপুলার, পাপনকে সরাও নাসিরকে ঢোকাও, এরকম স্লোগান। ফলে মিডিয়াও কিন্তু জিনিসটাকে খুব যে বিরুদ্ধে দাঁড়িয়েছে তা না। ফলে আচ্ছা নাসিরের পপুলার আছে ঠিক আছে মানে ছেড়ে দিই, এরকম অবস্থায় মিডিয়া একটা অংশ করে, তাতে কি হয়েছে? তাতে ওই মিডিয়া হয়তো ওই শ্রেণীর দর্শকের কাছে পপুলার হয়েছে। ফলে অনেকগুলো জায়গা আছে এবং এমনকি আমি মনে করি যে দর্শকদেরও এই জায়গাগুলোতে কিছু শিক্ষা, কিছু বোধ, ভাবনা এগুলোর দরকার আছে। কারণ একটা খেলা যখন দেশের 1 নম্বর খেলা হয়ে ওঠে তখন শুধু ক্রিকেট প্রেমীরা কিন্তু এখন বাংলাদেশের ক্রিকেটের দর্শক না, এখন সবাই বাংলাদেশের ক্রিকেট দর্শক। ফলে ক্রিকেট বোঝে বা অনুভব করে এই রকমের চেয়ে ক্রিকেট খুব একটা বোঝে না কিন্তু বাংলাদেশের সঙ্গে থাকতে হবে, ট্রেন্ডের সঙ্গে থাকতে হবে, এই সংখ্যাটা বেশি। ফলে হচ্ছে কি তাদের যে মতামত সেইটা কিন্তু প্রিভেল করে, তার ফলে সত্যিকার যে ক্রিকেট চিন্তা সেটা কিন্তু নিচে নেমে যায়। এখন এই চিন্তাটা কিন্তু আমি মনে করি যে ক্রিকেট অভিভাবক, ক্রিকেট বোর্ড এবং হচ্ছে মিডিয়া, এই যে যারা এই জিনিসটার একদম পাহাড়াদের মতো, তাদের কাজ হচ্ছে এটাকে ঠেকানো। কিন্তু মুশকিল হচ্ছে ওই যে বললাম যে নতুন ধরনের সামাজিক ভাষা তৈরি হচ্ছে, ফলে নতুন প্রজন্মের নতুন চিন্তা, এর সঙ্গে আসলে এরাও ঠিক বুঝতে পারছে না যে কি করা উচিত। আপনি বোর্ড দেখবেন খুব কনফিউজড, কখনো কোনো বোর্ড এটা সিদ্ধান্ত নিতে চায়, দেখে যাচ্ছে এটা আনপপুলার হবে, ওকে না করে। তো এই জায়গাগুলো কিন্তু আমরা আবার আমরা কি করছি, আবার মনে করেন যে ওই বোর্ড ওকে শাস্তি দিলেও বোর্ডকে গালি দিচ্ছি, শাস্তি না দিলেও দিচ্ছি। এখন এইটাও একটা প্রবলেম। ফলে বোর্ড যদি জেনে যায় যে আমি ভালো মন্দ যাই করি একই গালাগালি খাবো, ঠিক আছে আমার যা ইচ্ছে তাই করি। ফলে এই জায়গাগুলো এই রাজনীতির মতো যেরকম যে যাই করি ইলেকশনে হারবো, আমাদের আগে ইনকামবেন্সি পার্টি মানে রুলিং পার্টিগুলো যা মনে করতো যে আমি যাই করি ইলেকশন তো হারবো, কাজেই মানে যা ইচ্ছা তাই করি, এরকম জায়গায় যাচ্ছি কিনা আমার কাছে মনে হয়। এই যে কথাগুলো আমরা আলোচনা করলাম এগুলো ধরেন আমি তো একদম ডিপ থিওরিটিক্যালি মানে কি বলা যায় সিস্টেমেটিক অ্যানালিসিস করে বলছি না, গবেষণা করে বলছি না, আমার অনেকগুলো ধারণা অ্যানেকডোটস অভিজ্ঞতা মিলিয়ে বলছি। কিন্তু আমার কাছে মনে হয় এই জিনিসগুলো নিয়ে গবেষণা হওয়া উচিত, ভাবা উচিত। বাংলাদেশের ক্রিকেটে এখন ভাবনা, পরিকল্পনা, গবেষণা এগুলোর খুব অভাব, এগুলোর খুবই অভাব। এবং এগুলোর অভাবের কারণে আমরা ক্রিকেটে খারাপ করছি তা না, এইসবের কারণে আমরা হাস্যকর দল তৈরি করছি। এবং বিদেশে গিয়ে যেটা হচ্ছে আমরা আমাদের ক্রিকেট যে খুবই নিম্নমানের, দলের ক্রিকেটের মানের চেয়ে যে আমাদের ক্রিকেট চিন্তা অনেক পুরনো, এগুলোর প্রমাণ দিয়ে আমরা আরও হাস্যকর হচ্ছি। আরেকটা জিনিস, এই যে আমরা যদি কার্ডটার দিকে তাকাই, যেমন এবার পূর্বাঞ্চল মধ্যাঞ্চল এরকম করে খেলা হচ্ছে, এর আগে বরিশাল সিলেট বিভাগের নামে হতো, মানে একটা স্ট্রাকচার দাঁড়ালো না। রঞ্জি ট্রফিতে যেমন একটা থাকে যে প্রতিবারই এটা জোন করে খেলে, কিন্তু এটা আসলে তারপর আমি বলি এখানে বিষয়টা একটা হচ্ছে এনসিএল যেহেতু সবগুলো ডিভিশন নিয়ে হচ্ছে, আবার এনসিএল এর পর আরেকটা এই বিসিএলটা করা হয়েছিল, এটা তো অল্প কয়েকটা ম্যাচ, এটা করা হয়েছিল যে আরও কম্পিটিটিভ, আরও স্পেসিফিক মানে 4টা জোন নিয়ে করা। এইটা হচ্ছে মানে আরও একটা ফার্স্ট ক্লাসটা বেশি করার জন্যই করা। ফলে আমি এতে কোনো সমস্যা দেখি না। আপনারা মনে করেন যে এনসিএলে সবাই খেলবে, এখানে সবাই খেলবে না, কম প্লেয়ার খেলবে কিন্তু আরও বেশি কম্পিটিটিভ হবে, আবার আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে। ন্যাশনাল প্লেয়াররা তো সবসময় সব ম্যাচ খেলতে পারে না, এই যেমন একটা ম্যাচ বিসিএল খেলতে পারলো, এনসিএলের সময় তো খেলতে পারবে না, এটা কোনো সমস্যা না। কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে টুর্নামেন্টগুলো আমরা করবো, এই প্রত্যেকটা টুর্নামেন্টের আসলে লক্ষ্য ফোকাসটা ঠিক রাখা যায়, এইটা থেকে আসলে আমি কী অ্যাচিভ করতে চাই। আমি চাচ্ছি যে বিসিএল আমার এনসিএলে সবগুলো বিভাগ খেলবে, ফলে বিভাগ থেকে 20 জন করে দল বা 25 জন করে প্লেয়ার আসবে। তো এই যে 200 প্লেয়ার, এর মধ্যে আমি হয়তো ঠিক করলাম যে আমি লক্ষ্য করবো আমি 20 জন 25 জন আসলে লঙ্গার ভার্সনের এবল প্লেয়ার আমি এর কাছ থেকে বের করে নেবো, এদেরকে আমি লঙ্গার ভার্সনেই পুশ করবো, এরা যেন T20 ওয়ানডে হিসেবে হাওয়ায় না ভেসে যায়। মানে আমি জাস্ট বলছি আর কি, এইভাবে পিক করা, অন্তত 3 জন 4 জন 5 জন যদি আমরা টেস্টের প্লেয়ার পাই। কারণ এখন যেটা হয়েছে আপনি একই প্লেয়ারকে টেস্ট ওয়ানডে T20 খেলাতে গেলে এখন গোবলেট হবেই। তো ফলে বেসিক কয়েকজন প্লেয়ার ধরেন 4 জন 5 জন প্লেয়ার ঠিক রেখে T20 ওয়ানডে টেস্ট বাকি 5 জন 6 জন আলাদা করতে হবে, না করলে আপনার ফিটনেসের প্রবলেম হয়। এই যে আমরা এত ইঞ্জুরি প্রবলেম, এটা কিন্তু বিকজ অফ প্লেইং ওভার ক্রিকেট, এরা এত বেশি খেলছে। তো এরকম একটা বিষয় করা, এবং যেহেতু এরকম 2টা টুর্নামেন্ট করি এমনভাবে করা যাতে অন্তত একটাতে ন্যাশনাল প্লেয়াররা খেলতে পারে। 2টা হওয়ার কারণে এই সুবিধাটুকু যেন আমরা মানে এর অনেকগুলো সুবিধা আমরা নিতে পারি, সেই সুবিধাগুলো নেওয়ার দিকে আমার মনে হয় মনোযোগ দেওয়া উচিত। কিন্তু অনেক ক্ষেত্রে সেটা হয় না, এটা বরং হয়ে যায় যে আচ্ছা এখন কোনো খেলা নাই, আচ্ছা এই সময় এনসিএল করে দাও, কারণ যেহেতু এগুলো খুব বেশি লোক ফলো করে না। আরেকটা বিষয় হচ্ছে এগুলো কিন্তু আসলে মানুষ খুব একটা ফলো টলো করে না, মানে এই আমাদের এই যে এনসিএল বিসিএল আপনি দেখবেন যে এই যে ন্যাশনাল প্লেয়াররা খেলছে, তামিম খেলছে, কজন লোক দেখতে গেছে, যায় না। কিন্তু এটাও একটা অদ্ভুত জিনিস, আমরা ক্রিকেট এত পপুলার খেলা বলি, কিন্তু আপনি এখনও দেখবেন ক্রিকেটের ডোমেস্টিকে কিন্তু এই দর্শক হচ্ছে 1000-1500 হয়, মানে ফুটবলের মতো অবস্থা। তো কেউ ফলো করে না। এখন কেউ যখন ফলো করে না, ফলে হচ্ছে কি আয়োজক যারা তাদেরও খুব বেশি আগ্রহ নেই, প্লেয়ার তাদেরও খুব বেশি আগ্রহ নেই, এইটা হয়ে গেছে সমস্যা। সমস্যাটা হচ্ছে এখন আমার যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে ডোমেস্টিক ক্রিকেট নিয়ে কিন্তু যখন ইন্টারন্যাশনাল ক্রিকেটে একটা দল খেলে, সেখানে গ্ল্যামার থাকে, স্পন্সর থাকে, মানুষের ফলোয়িং থাকে, তখন ডোমেস্টিকটা সেকেন্ডারি হয়ে যায়। এবং সেকেন্ডারি হয়ে লাইভ টেলিকাস্ট হয়, দূরদর্শনে সবকটা রঞ্জি ম্যাচ। আমি এটাই বলছি যে সেকেন্ডারি হওয়ার কারণে যারা অ্যাডমিনিস্ট্রেটর তাদের চ্যালেঞ্জটা তখন অনেক বেশি।
আপনি যে ম্যাচ সবাই দেখবে ইয়ে করবে, সেটাতে তো আমার তেমন কোনো কাজ নাই, সেটা তো অটোমেটিক্যালি পপুলার হবে। যেটা পপুলার না সেটা করার জন্য তো সেটাকে একটা মানে পৌঁছানোর জন্য তো আপনি অ্যাডমিনিস্ট্রেটর, এই জন্যই তো মানে XYZ না। ফলে আপনার ওই দক্ষ যে ওইখান থেকে আসলে একটা আউটপুট নিয়ে আসা, হয় এটা পপুলারিটি বাড়ানোর চেষ্টা করা, অথবা পপুলারিটি না বাড়ালে এটাকে ফ্রুটফুল করা, এটার আপনার নেক্সট জেনারেশনের জন্য যদি ভালো প্র্যাকটিস হয়। মানে আমি বলছি যে এরকম জায়গা সেগুলো যেন প্রপার মনিটরিংয়ের মধ্যে থাকে, এই পারফরমেন্সগুলো যেন ঠিকমতো অ্যানালাইসিস করা হয়, ঠিকমতো দেখা হয়, কম্পিটিশনের জন্য ভালো হয়। অথবা এইগুলো না করে আমরা যদি মনে করি যে এই ম্যাচ টুর্নামেন্টগুলোকে আমরা দেখলাম যে এগুলো আমাদের যেহেতু ঢাকার বাইরে বিভিন্ন জায়গায় খেলা হয়, আমাদের ইন্টারন্যাশনাল ক্রিকেট তো মোস্টলি ঢাকা, কিছু কিছু চিটাগাং এবং খুলনা, তো ঢাকার বাইরে খেলা হবে। ফলে ঢাকার বাইরে যদি আমরা সত্যিকারের কম্পিটিশনের আবহাওয়াটা দিতে পারি, তাহলে ওইখানকার লোকাল লোকজন আগ্রহী হবে। লোকাল লোকজন আগ্রহী হলে লোকাল প্লেয়াররা খেলতে আগ্রহী হবে। মানে আমি বলছি যে লোকাল স্পন্সররা উৎসাহিত হবে, ফলে ক্রিকেটের বিকেন্দ্রীকরণে সাহায্য করতে পারে। এই জন্য সব কিছুই হচ্ছে যে আমি প্রত্যেকটা জিনিসই কিন্তু আপনার একটা পরিকল্পনার করলে আসলে ইউ ক্যান গেট মানে এভরিথিং আউট অফ নাথিং, অ্যান্ড ইউ ক্যান গেট নাথিং আউট অফ এভরিথিং। এটা হাউ ইউ লুক অ্যাট দ্য ম্যাটার। তো আমার কাছে মনে হয় এইরকম জায়গায় আমাদের কিছু সমস্যা আছে, কিছু না বেশ সমস্যা আছে, কিন্তু সমস্যা যে এটা আসলে আমরা কেউ বুঝতে চাই না, এটাই হচ্ছে বড় সমস্যা। যাই হোক, আমরা এই সমস্যাটা নিয়ে পরে আর একটু কথা বলবো। প্রিয় দর্শক, নিউজ গ্যালারিতে সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার, ফিরছি শিগগিরই, সঙ্গে থাকুন। নিউজ গ্যালারিতে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি কাজী তাপস। প্রিয় দর্শক, আপনারা জানেন নিউজ গ্যালারিতে আজ আমার সঙ্গে আছেন বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক মোস্তফা মামুন। মামুন, আমরা বিরতির আগে ক্রিকেট নিয়ে কথা বলছিলাম, এ পর্বেও একটু কথা বলবো। সেটা হচ্ছে যে আগামী পরশু বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল নিউজিল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে। এই দল নিয়ে অনেকেই অনেক আশাবাদী এবং সেমিফাইনালে খেলবে এবং অনেকে আশাবাদী যে এই দলটা ভালো করবে এর চাইতে। আপনার কাছে কি মনে হচ্ছে দলের পারফরমেন্স ওভারঅল এই পর্যন্ত? সোফার ভেরি গুড। আসলে আপনি মনে করেন যে বিদেশে সাউথ আফ্রিকা, যেটা আমাদের জন্য একটা অনভ্যস্ত কন্ডিশন সাধারণত, সেখানে গিয়ে আমাদের ইয়ুথ টিম যখন মানে এই পর্যায়ে পৌঁছায় এবং স্বাগতিক দলকে হারায় ডমিনেন্টলি, খুবই ডমিনেন্টলি, তারা 260 করে তারপরে যেভাবে মানে একদম নমেশ বানিয়ে দিয়েছে ওদের দেশে। তো ফলে এটা আমার কাছে মনে হচ্ছে খুবই ভালো, খুবই সিগনিফিকেন্ট। এবং আমাদের ক্রিকেটে গত কয়েক মাস যে আমরা টালমাটাল সময় কাটাচ্ছি, তাতে এটা একটা মানে একটা সুবাতাস বলবো। তবে যেটা হচ্ছে এইটা প্রথম কথা হচ্ছে যে এর ভিত্তিতে আমরা বলতে পারবো যে নিউজিল্যান্ডকে তারা হারিয়ে অমুককে হারিয়ে ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়ে যাবে, বলা যাবে না। বাট সেমিফাইনাল পর্যন্ত যে এসছে, আমি মনে করি এটা একটা সাফল্য, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এটা যদি আমরা খুব সফল হয়েও যাই, তাতেও আসলে ঠিক কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। কারণ ওয়েস্ট ইন্ডিজ এই 2000 কত সালে 16 বাংলাদেশে যেটা হলো চ্যাম্পিয়ন হয়েছে, কি হয়েছে পরের 4 বছর ওয়েস্ট ইন্ডিজে কী প্রতিভা এসছে, কী অবস্থা। ফলে এখন বয়সভিত্তিক ক্রিকেটটা আসলে হচ্ছে কি, আমি যে একটা কথা বলছি না যে আপনি কীভাবে ভাবছেন, দেখেন বয়সভিত্তিক ক্রিকেটটা নানাভাবে দেখে। কেউ সিরিয়াসলি এটাকে জেতার জন্যই মানে একদম সর্বোচ্চ শক্তি ব্যবহার করে, আর কেউ কেউ এটাকে আসলে ভবিষ্যৎ প্রজন্ম কতটা তৈরি সেটা দেখার জন্য নানা রকম ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে জন্য করে। ফলে উইনিং এট অল কস্ট থাকে না, মানে সেরা প্লেয়ারদের খেলায় কিন্তু মানসিকতার মধ্যে একটা পার্থক্য থাকে। তো এখানে যেটা হচ্ছে যে আমাদের মতো দেশ সাধারণত যেটা করে, আমরা আসলে জেতার জন্যই সব কিছু করি, কিন্তু অন্য অনেক দেশ কিন্তু তার জন্য গুরুত্বপূর্ণভাবে তারা তাদের প্লেয়ারদের আসলে তৈরি করা, ক্রিকেটিং স্কিল, ক্রিকেটিং বোধ, চিন্তা, এগুলাকে আসলে বড় টুর্নামেন্টের জন্য উপযুক্ত করা, এইভাবেই তারা টুর্নামেন্টগুলোকে দেখে। তো সেক্ষেত্রে আমাদের সাফল্যের সম্ভাবনা অনেক বেশি থাকে। এবং আমাদের সাফল্যের যেটা একটা কাউন্টার প্রোডাক্ট, সেটা হচ্ছে সাফল্য হলেই সঙ্গে সঙ্গে আমরা অন্য সব সমস্যা, হয়তো দেখা গেলো যে এই আন্ডার-19 টিমটা হয়তো প্রপারলি তৈরি হয় নাই, হয়তো নার্সিংটা ভালো হয় নাই, হয়তো প্রপারলি হয়তো মানে পিকও হয় নাই, হয়তো দুজন ভালো প্লেয়ারকে আমরা নিয়ে, আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি, সব কিন্তু ঢাকা পড়ে যাবে। এবং এটা হচ্ছে আমাদের সাকসেসের, আমাদের অনেকগুলো সাকসেস কিন্তু এই কাউন্টার প্রোডাক্টগুলো আমাদের উপহার দিয়েছে, যার ফল আমরা তাৎক্ষণিক সাফল্য পেলেও লম্বা সময় কিন্তু আমরা এটা মানে বহন করে চলছি। ফলে আমি যেটা চাইবো যে দলটাও সেমিফাইনালে উঠেছে, প্রশংসনীয়, তারা ভালো খেলুক, নিউজিল্যান্ডের সঙ্গে লড়াই করুক, ফিরুক, এবং এটাকে দেখে যে এই প্লেয়ারদের আসলে আমরা তো তাদের সক্ষমতা জানলাম, তাদের শ্রদ্ধা তৈরি হলো, এখন তাদেরকে প্রপার আসলে চ্যানেলের মধ্যে নিয়ে আসা, তাদের মধ্যে কে কোন লেভেলে পটেনশিয়াল, কার কোন ঘাটতি। যেমন আমরা তো একজন দেখলাম যে অনেক বেশি রান করেছে, কিন্তু তার টেন্ডেন্সিটা হয়তো লঙ্গার ভার্সনের জন্য উপযুক্ত, আরেকজন কিন্তু আমরা দেখলাম যে হার্ড ইনিং করতে পারে। আমি জাস্ট মানে মোটা দাগে কিছু কথা বলছি ইয়ার জন্য।
তো ফলে এই জায়গায় জিনিসগুলো হয়তো পিক করা, এদেরকে প্রপার চ্যানেলাইজ করা, এই জিনিসগুলো যদি আমরা না করি, না হলে আমাদের দেশে যেটা হয় যে জিতলে মনে করেন যে সব হাততালি, আর হারলে মনে করেন যে সব গালাগালি, এবং এতেই শেষ। মাঝামাঝি কিছু নেই, এই মাঝামাঝি কিছু নাই, যে এটাই হচ্ছে সমস্যা। বলে আমি মনে করি এর মধ্যে থেকে যে শিক্ষাটুকু নেয়ার, ভবিষ্যতের রসদ, আন্ডার-19 এই খেলাগুলোই কিন্তু হয় ভবিষ্যতের রসদ শিক্ষার জন্য, কিন্তু ওই শিক্ষাটুকুকে আমরা জিততে চাই সর্বোচ্চ, ফাইন, কোনো সমস্যা নাই, কিন্তু এই জয়ের মধ্যে কিন্তু ন্যাশনাল টিমের সঙ্গে পার্থক্য এটাই যে এখানে শিক্ষাটা একটা বড় বিষয়, সেই শিক্ষাটুকু যেন আমরা নেই। আচ্ছা, যাই হোক, আন্ডার-19 নিয়ে আর বেশি কিছু বলবো না, ওদের সামনের দিকে তাকিয়ে থাকবো, ওরা সেমিফাইনালে উঠুক, আরও ভালো করতে পারলে তো কথাই নেই। এবার আমরা একটু নজর দিতে চাই অস্ট্রেলিয়ান ওপেন, আজ সন্ধ্যায় যেটা শেষ হলো, এবং নোভাক জকোভিচ শিরোপা জিতলেন, এবং আশা জাগিয়েও ডমিনিক থিয়েম খুবই সবার নজর কেড়েছে, খুবই ভালো খেলেছে, কিন্তু জিততে পারেনি। আপনি কেমন দেখলেন? না, খুবই প্রথম হচ্ছে আমার আসলে মনে হচ্ছিল যে সম্ভবত ইয়েতে চলে গেলেন, মানে 17টা হয়ে গেল অস্ট্রেলিয়ান ওপেন, 8টা 17টা গ্র্যান্ড স্ল্যাম, মানে 8টা অস্ট্রেলিয়ান ওপেন। চিন্তা করা যায়, রেকর্ডটা তো আগেই করেছিলেন, আরো বাড়িয়ে নিলেন, এবং এরা আসলে কোথায় যে পৌঁছাচ্ছে একসময়, কিন্তু মনে করেন 8টা 10টা 11টা, মানে এটাই এনাফ। আধুনিক, মানে আপনার মনে করেন যে এই যে মানে মেডিকেল সায়েন্স, স্পোর্টস মেডিকেল সায়েন্সের অনেক আশা, ফিটনেস ইত্যাদির কারণে অনেক বয়স পর্যন্ত তারা খেলতে পারেন। তো সেই কারণে আসলে 20টা 17টা, এবং জোকোভিচ সেটা উনি ওই দুজনের সঙ্গে কাছাকাছি চলে আসলেন, এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় আরেকটা দিক হচ্ছে যে আজকের ইয়েতে দেখেন, আজকে কিন্তু গ্যালারিতে সঙ্গে জোকোভিচ কিন্তু কয়েকবার রাগও করেছেন, কারণ পুরা সাপোর্টটা, বেশি সাপোর্ট পাচ্ছিলেন কিন্তু ডমিনিক থিয়েম। হ্যাঁ, থিয়েম। এটা খুবই ন্যাচারাল, আমরা খুব দেখে অভ্যস্ত, আমাদের বাংলাদেশে যারা সবসময় আন্ডারডগের পক্ষে মানুষ থাকে, তো সেখানেও আসলে আন্ডারডগের পক্ষেই ছিল, কিন্তু এটা উনি মনে করেছেন যে উনি এতবার জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেনের। আমি একটা লেখা পড়ছিলাম যে উনি অস্ট্রেলিয়ান ওপেনের তো একটা দায় আছে যে তাকে, মানে উনি এখানে এতবার জিতেছেন, উনি একটা রাজা, তো ফলে তারা সাপোর্ট করে, এরকম একটা ইন্টারেস্টিং একটা মানে ডিবেট চলছে আসলে অস্ট্রেলিয়ান মিডিয়াতে, খুব ইন্টারেস্টিং ডিবেট আর কি, এটা অনেক কালচারাল ডিবেট। তো যাই হোক, এই সব কিছুর মধ্যে প্রশংসনীয় হচ্ছে দুটা জিনিস, সেটা হচ্ছে থিয়েমের লড়াই, খুবই আনবিলিভেবল আসলে। থিয়েম যেভাবে লড়াই করেছেন, এবং সোফার উনি যেভাবে হারিয়েছেন, নাদালকে হারিয়েছেন, নাদালের সঙ্গে যে ফিজিক্যাল যে লড়াই তিনি করেছেন, এবং সেরকম একটা মানে ব্যাপার তার মধ্যে দেখা যাচ্ছে, ব্যাপার কিন্তু দেখা যাচ্ছে একটা হিরো হওয়ার একটা ব্যাপার। এবং নাদাল কিন্তু বলেছে যে ও যদিও নাম্বার 5, কিন্তু সে ভবিষ্যতে নাম্বার 1 হবে, সেটা আসলে উনি এই টুর্নামেন্টে দেখিয়েছেন, আজকেও দেখেছেন, আজকে মানে অ্যাবাউট টু উনি 2-1 প্রায় 4 ঘন্টা ধরে তিনি লড়াই করেছেন, এবং 2-1 তিনি এগিয়ে গিয়েছিলেন, এবং তখন তো মনে হচ্ছিল যে জেতার পর প্রথমটা, তারপরে 4-6 2-6 দুটো, হ্যাঁ, থার্ড সেটটা যখন 2-1 মানে 2-1 এগিয়ে গেলেন, এবং 6-2, এটা তো অলমোস্ট মানে ওয়ান সাইডেড, তখন কিন্তু মনে হচ্ছিল যে বোধহয় হয়ে যাচ্ছে। কিন্তু এখানেও মজা হচ্ছে যে জোকোভিচ যেভাবে ফিরে আসলেন, এটা টাইম আউট নিয়েছেন, অভিজ্ঞতা, এবং হচ্ছে জোকোভিচের ব্যাপারটা কি, জোকোভিচের মধ্যে হোয়াট আই ফিল, যে মনে করেন যে একদম ফেদারারের মতো অত বিউটিফুল না, নাদালের মতো বর্ণতা না, কিন্তু জোকোভিচের মধ্যে সব কিছু আছে, এফেক্টিভ। হ্যাঁ, সব কিছু আছে, কখনো কোনো বিউটি আছে, কখনো কোনো বেস্ট, কখনো কোনো পাওয়ার, মানে কাইন্ড অফ এভরিথিং। ফলে সিচুয়েশন অনুযায়ী কোন সিচুয়েশনে কীভাবে রিয়াক্ট করতে হয়, একজন তরুণ হিরোইজম দেখাচ্ছে, ওই সময় ব্রেক নিয়ে নিজের ড্রেইনড আউট, সেই সময় যে লাস্ট 2টা সেটে আসলে যে ওই 2টা সেটকে উনি হচ্ছে 2-1 ওটা ভুলে গিয়ে যে ওই 2টা সেট জিতলে তো আমি জিতবো, এই যে চিন্তা করে সেভাবে নিজেকে বিন্যাস করা, এই জায়গাগুলো টেনিসে একটা লেখে, আচ্ছা টেনিস গবেষকরা কেউ কেউ বলেন যে 5 সেটকে 5 সেট হিসেবে ভাবলে হবে না, সিম্পল এক সেট করে ভাবতে হবে। এবং বড় প্লেয়ারে এরকমও হয়, যেমন ধরেন আপনি মনে করেন যে একটা সেটে আপনি গিয়ে দেখছেন যে আপনি হেরে যাচ্ছেন, তখন আপনি হয়তো এফোর্ট দিলাম না যে 6-0 হেরে গেলাম, না দিয়ে বরং আমি চিন্তা করবো যে পরের সেটটা কিভাবে জিতবো। এবং আমার কাছে আজকে মনে হচ্ছিল যে থার্ড সেটে আমি কিউরিয়াসলি দেখছিলাম যে জোকোভিচ হয়, আমার মনে হচ্ছিল যে উনি খুবই তো আনফিট দেখাচ্ছিল, ডিজি লাগছিল, উনি নিজেও যেটা বলছেন যে জন্য ব্রেক নিয়েছিলেন, আমার মনে হচ্ছিল উনি বোধহয় হয়তো হয় উনি শেষ, অথবা উনি আসলে ওই যে এই সেটে আর অত দরকার নেই, পরের দুটো সেট, এবং পরে আমার মনে হচ্ছে বোধহয় তাই হয়েছে। এটা টেনিস স্টাডিতে আমিও লক্ষ্য করেছি, কোনো ম্যাচে একটা প্লেয়ার হঠাৎ একটা সেট আপনি দেখবেন যে একটা 6-0 6-1, কিন্তু পরের সেটে কিন্তু আবার সে হলো যে ঘুরে এসে ওই 1 ঘন্টা লড়াই করে, অনেক র্যালি করে, একদম ডিউজ করে আপনার মানে 6-5 টাই ব্রেকারে গিয়ে জিতছে। তো ফলে এই যে পরিকল্পনা, চিন্তা, নিজেকে বিন্যস্ত করা, এগুলোই আসলে বড় প্লেয়ার এবং চ্যাম্পিয়ন প্লেয়ার তাদের মধ্যে তাদের পার্থক্যটা করে। মামুন, এ পর্যায়ে আমরা ক্রিকেটে নিয়ে একটু থাকতে চাই, সেটা হচ্ছে যে নিউজিল্যান্ড সফরে ভারত শেষ ম্যাচটাও জিতে নিল, এবং 5 ম্যাচের 5-0 তারা সিরিজ জিতলো।
অবিশ্বাস্য, মানে ভারতের মানুষের মনে কল্পনা করেনি, তারা বলেছে যে নিউজিল্যান্ডে তাদের সফর কোনো সময় ভালো হয় না। তো এবার 5-0-তে ধবল ধোলাই, এবং যেটা হলো যে নিউজিল্যান্ডের একটা কেমন যেন একটা চোকার চোকার একটা ভাবের মতো পড়ে গেল যে সুপার ওভার তারা খেলতেই পারে না। এবং আজ কেন উইলিয়ামসনও বলছিলেন যে ডেফিনেটলি সুপার ওভার আমাদের ফ্রেন্ডলি না, আমরা তো সেরকম করতে পারিনি। তবে ভারতের এই দলটাকে নিয়ে আপনি কি বলবেন, এটাকে কি অপ্রতিরোধ মনে হচ্ছে এখন? হ্যাঁ, তাও মানে অনেক ক্ষেত্রে তো মনে হচ্ছেই আসলে সব কিছু মিলিয়ে ভারতের এই দলটা আসলে আমি যেটা মনে করি দল ইটসেলফ না, এটা হচ্ছে ভারতের ওভারঅল ক্রিকেট। মানে ভারতের ওভারঅল ক্রিকেটটা এত ডমিনেন্ট হয়ে গেছে, দল হচ্ছে সেটার সিম্বল হিসাবে, মানে সেটার রিফ্লেকশন দলে পাচ্ছে। কিন্তু আমার কাছে মনে হয় যে শুধু ক্রিকেট দিয়ে বা ক্রিকেট দক্ষতার দিক দিয়ে কিন্তু ভারতের এই দল আগায়নি। ভারতের এই দলে গিয়েছে তাদের সামগ্রিক ক্রিকেট, সেই ক্রিকেটের মধ্যে বাণিজ্য আছে, সেই ক্রিকেটের মধ্যে টাকা আছে, তার মধ্যে পরিকল্পনা আছে, টাকাটা তারা নয় ছয় করেনি, এটাকে ক্রিকেটে কাজে লাগিয়েছে, ক্রিকেটার তৈরির কাজে লাগিয়েছে। তো সেই সব কিছু মিলিয়ে তাদের ক্রিকেট ফলোয়িং আছে, সমর্থকদের যে ভালোবাসা আছে সেটা তাদের প্লেয়ারদের আরও অনুপ্রাণিত করে, যেটা অন্য অনেক দেশে নাই। তো ইন্ডিয়ান যেটা হয়, দেখেন অনেকে ইন্ডিয়াকে এইসব জিনিস নিয়ে অনেক সমালোচনা করে, কিন্তু এটা দেখার দুইটা দিক আছে। এই ইন্ডিয়া মনে করেন যে এটা 30-40 বছর ধরে কিন্তু ইন্ডিয়ানরা ক্রিকেটকে এরকম ভালোবাসে, এরকম ফলো করে। বাংলাদেশের আবির্ভাবের আগে সত্যি বলে ইন্ডিয়াই ছিল ক্রিকেটের আবেগের ধারক, কিন্তু তার বিনিময়ে আসলে তারা কিছু পেত না, এই পরাজয়, বিদেশে গিয়ে হার, এই তো ছিল ইন্ডিয়ান নিয়তি। তারপরে তাদের সমর্থকরা কিন্তু এখন আমাদের সমর্থকরা যেরকম আছে ওরা দলের সঙ্গে ছিল। তারপর হচ্ছে 90-তে যেহেতু ক্রিকেট বাণিজ্যের দিকে গেল এবং ডালমি যখন বুঝলেন যে এইটাকে আসলে এইভাবে হবে না, এইটার ভিত্তিতে যদি টাকা এনে মার্কেট তৈরি করে টাকা এনে সেটা যদি ক্রিকেটের উন্নয়নে লাগাই তাহলেই সেরকম ক্রিকেটার তৈরি করব। তো এই পরিকল্পনাটা আস্তে আস্তে আগ্রাসী রূপ নিল। মানে জিনিসটা ছিল বাণিজ্যিক আধিপত্য প্রতিষ্ঠা, কিন্তু সেটা আসলে বাণিজ্যিক আগ্রাসন হয়ে গেল, ক্রিকেটটাকে সেকেন্ডারি করে আস্তে আস্তে ক্রিকেট দুনিয়াকে ইমব্যালেন্স করে দিল। ফলে আপনি এখন ইন্ডিয়ান একটা ক্রিকেটার যে পরিমাণ টাকা পয়সা পায়, সুবিধা পায়, ইন্সপিরেশন পায়, সেটা নিউজিল্যান্ডে তো জাস্ট আপনি চিন্তা করেন যে নিউজিল্যান্ডে ক্রিকেট হচ্ছে তাদের 3 বা 4 নম্বর খেলা, মানে বাই ফার হচ্ছে রাগবি হচ্ছে ওদের প্রথম খেলা, তারপরে রাগবি ইউনিয়ন, তারপরে রাগবি লিগ ইত্যাদির পর হচ্ছে ক্রিকেট, এবং ইটস নট দ্যাট বিগ গেম। সো এই প্লেয়াররা তারা কত টাকা পায়, তাদের টাকার উৎস কিন্তু হচ্ছে বড় একটা উৎস কিন্তু হচ্ছে ইন্ডিয়ার আইপিএল। এবং এটা হচ্ছে কি ভাবার বিষয় যে সব প্লেয়ারদের কাছে ইন্ডিয়া এখন ডমিনেন্ট হয়ে উঠেছে আরেকটা কারণে, কারণ তারাও মনে করে যে ব্যাক অফ দ্য মাইন্ড তারাও আসলে ইন্ডিয়ান ক্রিকেটের সাকসেস চায়, কারণ ইন্ডিয়ান ক্রিকেটের সাকসেসটা তাদের জন্য আসলে ক্ষেত্র তৈরি করে। মানুষ তো শেষ পর্যন্ত ইন্ডিভিজুয়াল, ক্ষেত্রটা কীভাবে তৈরি করে, ধরেন যে ওয়েস্ট ইন্ডিজে যদি ক্রিকেট মরে যায় এবং আইপিএল থাকে, তাহলে ওয়েস্ট ইন্ডিজের 15 থেকে 20টা ক্রিকেটার কিন্তু সুন্দর মতো জীবন চালাতে পারবে, মানে সেরকম লাইফ লিড করতে পারবে। জিনিসটা হচ্ছে এরকম। তো এই সব কিছু মিলিয়ে ওদের দেশের বোর্ডও কিন্তু অনেক ক্ষেত্রে ইন্ডিয়ার উপর নির্ভরশীল, যে ইন্ডিয়া যদি তাদের দেশে ট্যুর না করে, ইন্ডিয়া যদি না দেয়, তাহলে তারা আসলে পারবে না। তো ফলে সব কিছু মিলে এটা ওভারঅল ক্রিকেটের জন্য হয়তো ভালো হলো না, কতটা ভালো হলো একটা বিষয়, কিন্তু আমরা যদি ইন্ডিয়ান পয়েন্টে চলে আসি, তাহলে তো ইন্ডিয়া দেখেন, ধরেন একটা দেশ ক্রিকেটকে ভালোবাসে, একটা দেশ ক্রিকেটকে এত রেভিনিউ দেয়, একটা দেশ ক্রিকেটের জন্য এত মরিয়া, এত সিরিয়াস, যেখানে অন্য দেশগুলোতে সিরিয়াস না, কাজে সেই দল সফল হবে সেটা তো খুব স্বাভাবিক। কিন্তু আমার এর মধ্যে প্রশংসনীয় দিক যেটা, সেটা হচ্ছে ইন্ডিয়ার এই জেনারেশন এই যে সুবিধাটুকু, এই সুবিধাটুকু 9-6 না করে, মানে সাউথ এরকম হলে তো করে নষ্ট হয়ে যাওয়ার কথা, বিভ্রান্ত হয়ে যাওয়ার কথা। এবং দেখেন ওদের অ্যাডমিনিস্ট্রেটিভ পর্যায়ে ব্যাপক দুর্নীতি হচ্ছে, টাকা মারামারি চলছে, কিন্তু সেইটা মাঠের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করছে না, এটা খুবই সিগনিফিক্যান্ট। তার মানে হচ্ছে দাঁড়াচ্ছে তারা যাই করুক, তাদের ক্রিকেট স্ট্রাকচারটা তারা এই জায়গায় নিয়েছে যে উপরের লোকজন যদি টাকা পয়সা 9-6 করে অসৎ উদ্দেশ্য থাকে, যা তাদের অসৎ উদ্দেশ্য সেটা নানাভাবে প্রমাণিত, সেটা তাদের সিস্টেমটা ঠিক থাকলে সেটা তাদের ক্রিকেটকে ক্ষতিগ্রস্ত করবে না। তো এই যে তারা মানে ডিসকানেক্টেড করতে পেরেছে অ্যাডমিনিস্ট্রেশন এবং ক্রিকেটের কানেকশন এবং ডিসকানেকশন, আমি মনে করি এটাও খুব গুরুত্বপূর্ণ। এবং এর ফল হচ্ছে ইন্ডিয়া কিন্তু যেভাবে এগোচ্ছে, তাতে আসলে 5-7-10 বছর পর ইন্ডিয়া উইল মোর ডমিনেন্ট। এবং আমার কাছে মনে হয় এই একটা জায়গায় আমি বাংলাদেশের সম্ভাবনা দেখতে পাই, ঠিক যে ইন্ডিয়ান হাইওয়ে ধরে যদি বাংলাদেশ ঠিক মতো আগায়, তাহলে এই মডেল ধরে এক্স্যাক্টলি না হলেও তাহলে কিন্তু বাংলাদেশের সম্ভব। এই সবগুলো পোটেনশিয়াল কিন্তু বাংলাদেশের মধ্যে আছে, যেটা অস্ট্রেলিয়ার নাই, যেটা নিউজিল্যান্ডের নাই, যেটা এই সাউথ আফ্রিকার নাই। আপনি দেখবেন সাউথ আফ্রিকা সাফার করছে, তাদের দেশ থেকে কিন্তু জাতিগত দাঙ্গার কারণে আস্তে আস্তে হোয়াইট যারা ক্রিকেট খেলতো বেশি তারা সরে যাচ্ছে, এবং তাদের কোটার কারণে ব্ল্যাকদের দিতে হবে। এই জন্য আপনি দেখবেন যে অনেক ব্ল্যাক প্লেয়ার কিন্তু কোটায় চান্স পেয়ে যাচ্ছে। ফলে ওই দলটার কিন্তু অবস্থা, আপনাদের আন্ডার-19 টিমটা দেখেন মনে হচ্ছে, এবং আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, নিউজিল্যান্ডের এখন যদি আমরা পার্টিকুলারলি এই সিরিজটা আসি, যে কোনো T20 সিরিজ আপনার 5-0 হওয়া খুব ডিফিকাল্ট, মানে T20 সিরিজ
ওয়ান ডে টেস্ট হতে পারে। দুটো তো জিততে জিততে হেরে গেল। হ্যাঁ, এবং টি-20 অলওয়েজ মানে আপনি এই ডমিনেন্ট আশা করতে পারেন না, কারণ আজকের ম্যাচটাও যদি হ্যাঁ হ্যাঁ শেষের ওভারটা হ্যাঁ হ্যাঁ, এবং এর মধ্যে দুইটা যে আপনার সুপার ওভারে গেল, এটাও কিন্তু খুব অদ্ভুত, তাই না? একটা সিরিজে ধরেন যে যেখানে 5-0 হচ্ছে, যেখানে 5-0 হচ্ছে, তার মানে কিন্তু এটা হচ্ছে একদম এক পেশে আপনার দেখে মনে হবে, কিন্তু সেখানে আবার দেখেন দুইটা ম্যাচ কিন্তু সুপার ওভার পর্যন্ত, এবং সুপার ওভার মানে কিন্তু দুইটা সুপার ওভার ম্যাচে কিন্তু নিউজিল্যান্ডের জিতার কথা, মানে তারা নার্ভ ফেল করেছে। বিশেষ করে আপনার একটা ম্যাচে তো লাস্ট ওভারে মনে হয় 4 উইকেট হারালো, যে লাস্ট অনেকেই ওই বাংলাদেশের ওই ম্যাচটার কথা সামনে তো সামনে আমি বলছি যে ফলে এটা কিন্তু বেশ একটা ইন্টারেস্টিং সিরিজ, যে একদিকে মনে হয় খুবই একপেশে, আবার আরেকদিকে চিন্তা করে দেখেন একটু এদিক সেদিক হলে কিন্তু নিউজিল্যান্ড আসলে 3-0 জিততে পারত, 3-2 হতে পারত। এবং এইখানে পার্থক্য হচ্ছে যে আগে যদি আজ থেকে 10 বছর আগে বা 15 বছর আগে ইন্ডিয়া হতো, তাহলে ওই যে নার্ভে যাওয়া সবগুলো ম্যাচ ইন্ডিয়া হারতো। আগে ইন্ডিয়া এরকম সব ম্যাচ হারতো, এখন ইন্ডিয়া এরকম সব ম্যাচ জিতে। শুধু ক্রিকেটের উন্নতির সঙ্গে সঙ্গে মানসিকতার উন্নতি ঘটেছে। তো এই সব কিছু মিলে আমি যেটা বলতে চাই যে ওভারঅল যখন আপনার সব ভালো হবে, তখন আপনার নার্ভও ঠিক হবে, তখন আপনার মানসিকতা ঠিক হবে, বেসিক স্কিলটা ঠিক থাকলে না সব ঠিক। যেমন ধরেন আমরা অনেক সময় বলি না যে অমুক এটা পারে না, ওর ধৈর্য নাই, এসে মনে করেন যে তামিম ইকবালের পাকিস্তানের সঙ্গে মনে হবে ধৈর্য নাই, আপনি তামিমকে যখন বাংলাদেশে খেলাবেন তখন মনে হবে যে সব সে ঠিকমতো বল ছাড়তে পারছে, ঠিকমতো খেলতে পারছে, এরকম। ফলে ইটস যে কোন লেভেলে কোন জায়গায় আপনি খেলছেন, আপনার কোয়ালিটি কতটুকু, তার উপর সব কিছু নির্ভর করে। এই ক্ষেত্রে আমার মামুন আপনার একটা লেখার কথা মনে পড়ছে, আপনি কোনো একটা ইয়েতে লিখেছিলেন যে ভারত আসলে ফুটবলে যেমন ব্রাজিল, ভারত ক্রিকেটে তার চাইতেও বেশি। হ্যাঁ, এ করতে তাই মানে ওখানে তো ব্রাজিল তো অতটা জেনারেট করে না, মানি জেনারেট করে না ভারত যতটা করে, প্রায় 90% জেনারেট করে অনেকে বলেন। হ্যাঁ, ফুটবলের যেটা হয়েছে কি, ধরেন ব্রাজিল হচ্ছে ফুটবল ওয়াইজ হতে এগিয়ে, আবার মনে করেন যে মানি জেনারেট করছে হয়তো ইংল্যান্ড বেশি, তো ফলে একটা ব্যালেন্স কিন্তু আছে। এখন যেটা হয়েছে আর ক্রিকেটে ফুটবল তো পুরো দুনিয়া ফুটবল খেলে বলে, মার্কেট হচ্ছে হোল ওয়ার্ল্ড। এখন মুশকিলটা হচ্ছে আপনি ক্রিকেটার দিয়ে ইন্ডিয়াতে যা করতে পারছেন, ক্রিকেট দিয়ে আপনি অস্ট্রেলিয়া সেটা করতে পারবেন না। এর 10 ভাগের 1 ভাগ। আপনি নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা অনেক ক্ষেত্রে ক্রিকেটারদেরই মানে সেভাবে মানুষ চেনে না, সাধারণ মানুষ চেনে না ক্রিকেটারদের, ফলে খুব ন্যাচারালি যে এইটা ইমব্যালেন্স হবে। কিন্তু এই ইমব্যালেন্সটা ইন্টারন্যাশনাল ক্রিকেটকে যে ইমব্যালেন্স করে দিল, তাতে ইন্ডিয়া ডমিনেন্ট হলো। কিন্তু ইন্ডিয়া যদি ডমিনেন্ট হতে থাকে তাহলে এটা তো চেঞ্জ হবে না। ধরুন অস্ট্রেলিয়া যখন ডমিনেন্ট ছিল, আমরা জানতাম যে ওরা গুড প্লেয়ার্স প্রডিউস করেছে, ওয়েস্ট ইন্ডিজ ছিল 60-তে, অস্ট্রেলিয়া ছিল, আবার ওয়েস্ট ইন্ডিজ হয়েছে, আবার এইভাবে চেঞ্জ হতো। এখন কিন্তু মনে হচ্ছে যে আপনি যদি ইন্ডিয়ার ইয়েটা দেখেন, মনে হচ্ছে যে এরপর ইন্ডিয়ার পরের টিমটা হবে ইন্ডিয়ার এই টিমের চেয়ে বেটার, এরপর হবে এই টিমের চেয়ে বেটার, মানে আমরা অন্য কোনো সম্ভাবনা দেখতে পাই না। ফলে এটা মনোটোনাস হয়ে যাবে। যাই হোক, ক্রিকেট কি হবে, আলোচনাটা মনোটোনাস হয়ে যাবে, এক্ষেত্রে আলোচনা করতে চাই। যাই হোক, আমাদের গ্যালারিতে এ পর্যায়ে আমরা সাধারণত যেটা করি, একটা স্পোর্টস হিস্ট্রি নিয়ে একটু কথা বলি। আজকের স্পোর্টস হিস্ট্রিটার সাথে আবার নিউজিল্যান্ড জড়িত। সেটা হচ্ছে আজ রিচার্ড হ্যাডলির ডেবুট দিন। 1973 সালে এই দিনে পাকিস্তানের বিরুদ্ধে তিনি টেস্টে, ওয়েলিংটন টেস্টে তিনি মাঠে নেমেছিলেন। এবং রিচার্ড হ্যাডলিকেও একসময় মনে হতো, মানে নিউজিল্যান্ডের উত্থান এবং রিচার্ড হ্যাডলি মনে হয় প্রায় একই সময় দুজনের এটা হয়, এবং তাকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি। এবং তার যে রেকর্ড বলি, একসময় আমরা 431 উইকেটে তিনি থামেন, মনে হয়েছিল যে এই রেকর্ড আর কেউ ভাঙবে না। হ্যাঁ, এবং সেটাই আমরা তার কিছু রেকর্ড আমরা দেখে নেই। আমার মনে আছে আমরা যখন তার 400 উইকেট ইন্ডিয়াতেই বোধহয় হয়েছিল, 400তম উইকেট, 400তম, তখন মনে হচ্ছিল যে আর কোনোদিন এটা দেখবো না, এরকম বিষয়। এবং তখন কপিল দেবের সঙ্গে তার একটু লড়াই ছিল, এবং মনে হচ্ছিল যে কপিল পরে ওরা 2-3 বছর পর বোধহয়, কয়েক বছর পর 93-4 কপিল ওটা ভাঙলেন, 434-এ পৌঁছালেন। এবং কপিল আসলে শেষ দিকে অনেকদিন ধারণা করে যে খেলেই ছিলেন এই রেকর্ডটা ভাঙার জন্য। হ্যাঁ হ্যাঁ, তো এরকম ছিল। কিন্তু হেডলির বিষয়টা ধরেন যে মানে একদম আক্ষরিক করতেই যে দলের চেয়ে অনেক বড় প্লেয়ার হয়ে যাওয়া, সেটা ছিলেন হেডলি। মানে নিউজিল্যান্ড মানেই হচ্ছে রিচার্ড হেডলি, 1 দশক 1.5 দশক তাই ছিল, যদি ওই সময় মার্টিন ক্রোরা ছিলেন, বাট স্টিল মানে অনেক সব কিছু মিলিয়ে, এবং অলরাউন্ডার, মানে একদম ট্রু ফাস্ট বোলার, সব রকম মানে করতে পারছেন। আবার মনে করেন যে সেরকম ব্যাটসম্যান, সেরকম পার্সোনালিটি, তো সব কিছু মিলে ভেরি বিগ ফিগার মানে অফ ক্রিকেট হিস্ট্রি, নট অনলি নিউজিল্যান্ড। হ্যাঁ, নিউজিল্যান্ডের ব্যাপার, কিন্তু আমি মনে করি সব কিছু মিলে রিচার্ড হেডলি আসলে শুধু নিউজিল্যান্ডের প্লেয়ার না, উনি ওয়ান অফ দ্য মানে গ্রেটেস্ট ক্রিকেটার এভার। তো সেইরকম একটা মানুষ, এবং ক্রিকেটে যেটা মনে হচ্ছিল যে অসম্ভব, বিশেষ করে পেস বোলারের মানে 400 উইকেট পাওয়া, অনেকগুলো বিষয় ছিল তো, যে পেস বোলার এত লম্বা সময় ধরে খেলা, টেস্ট খেলা, এই 400 উইকেট পাওয়ার জন্য যে ফিজিক্যাল, ওটা উনি এবং হেডলি দুজনে দেখালেন। তারপরে তখনকার প্রেক্ষিতটা একটু আলাদাকেই মনে হবে, যে তখন যে এটা আমাদের মাথায় রাখতে হবে যে পুষ্টিবিজ্ঞান,
হ্যাঁ স্পোর্টস সায়েন্স এটা এই জায়গায় ছিল এই না। জায়গায় ছিল না। এই এটা আমরা অবশ্য ফিটনেসটুকু দেখছি, এখন দেখছি রিচার্ড হ্যাডলির ব্যাটিং দেখছি আমরা। তিনি ব্যাটিংও খুব ভালো ছিলেন, হ্যাঁ, তবে তার প্রধান শক্তি আসলে ছিল বোলিংয়েই। প্রধান মানে রিচার্ড হ্যাডলিকে আমরা সব বোলিং এর জন্যই চিনি। বাট স্টিল দে আর ট্রু অলরাউন্ডার। মানে আমরা কপিল, আমরা সেই সময়ে আমরা যারা সৌভাগ্যবান সরাসরি মানে সরাসরি বলতে ফলো করার সুযোগ ফলো পেয়েছি করার তার সময় সময় পেয়েছি আমরা। কপিল হেডলি, দৈরটটা ছিল হ্যাঁ সেটা। কপিল হেডলি, তারপরে ইমরান বোথাম, হ্যাঁ তারা প্রত্যেকেই তারা মানে ট্রু অলরাউন্ডার বলতে যেটা বোঝায় যে ব্যাটিং এর জন্য দৌড়ে আসতে পারতেন, বোলিং এর জন্য দৌড়ে আসতে পারতেন। এরকম সর্বকালের সেরা অলরাউন্ডার পর এরকম চারজন একসঙ্গে খেলেছিলেন, যেটা এরপর আসলে খুব বেশি দেখা যায় না। একসঙ্গে এরকম চারজন পাওয়া যায় না। ধরুন এখন এই কন্টেম্পোরারি ক্রিকেট হয়তো সাকিব আছে, তার আগে হয়তো জ্যাক কেলিস ছিল, এরকম আপনি একজন দুজন পাবেন যে একদম অলরাউন্ডার বলতে যেটা বোঝায়। যে শুধু এইটা না যে ব্যাটিং ব্যাটসম্যান কিন্তু কিছু বোলিং। যখন রিচার্ড হ্যাডলি কিছু বোলিংও দেখতে পেলাম শেষ পর্যন্ত। যাই হোক, মুস্তফা মামুন, আপনাকে অনেক ধন্যবাদ নিউজ গ্যালারিতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিউজ গ্যালারি।